অন্তর্বর্তী সরকার ছিল তার আগে স্বৈরতন্ত্রের একটা এক্সটেনশন, একটা বুদ্ধিজীবী এক্সটেনশন। ওনার প্রেস উইং এর সমস্ত লোক একটা পত্রিকা চাকরি পেল। এটি কেন হলো? এটা আপনি আমাকে বলেন কেন হলো? মেধা না কোটা? তাহলে মুক্তিযুদ্ধের কোটা বাতিল হবে আর জুলাই যুদ্ধের কোটা চালু হবে, এটা তো হওয়া উচিত। ইউনিসেফ কমিশন নেয়, সেই জন্য টিকা কেনার ক্ষেত্রে ওনারা খুব নৈতিক হয়ে গেলেন, আর গণভোটের সময় এরকম বরাদ্দ দিলেন। আমাদের বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শরিয়া আইনে কি মৃত্যুদণ্ডের চেয়ে উচ্চ কোনো শাস্তি আছে? প্রথমে শরিয়া আইন বানান করতে বলবেন, তারপরে আরবি অক্ষর জানে কিনা, আরবি পড়তে পারে কিনা। এই কাজটা হলে পরে সালমান মুক্তাদের রিল ছাড়তে পারবে। এই সরকার প্রথম 100 দিন পার করছে এবং এই সময়টিতে আমরা দেখেছি যে তারা 180 দিনের একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনার জায়গাটাতে আমরা সংসদের প্রথম অধিবেশন দেখেছি। এই সংসদ দেখেছে যে বিশ্বে একটা অস্থিতিশীল পরিস্থিতি আছে, কেননা ইরান আমেরিকা যুদ্ধ শুরু করেছে এবং সেই জায়গাটায় জ্বালানির সংকট যেমন বিশ্বজুড়ে তৈরি হয়েছে, বাংলাদেশ এটার বিরাট প্রকোপ আমরা দেখেছি এবং সেই সাথে আসলে জনস্বাস্থ্য খাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তাদেরকে নানান সংকটে পড়তে দেখা গেছে। সার্বিক পরিস্থিতি নিয়ে আপনি কি বলতে চান? তেমন কিছু বলার নাই। সরকারের 100 দিন সরকারকে মূল্যায়ন করার জন্য যথেষ্ট না, কেননা এই 100 দিনের মধ্যে একটা বিরাট সময় পার হয়েছে যখন সরকারকে তাদের নিজেদের কোনো সৃষ্ট সমস্যা নয়, বরং অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া সমস্যা মোকাবেলা করতে হয়েছে। তো এটা তো আসলে এই সরকারের রেসপন্সিবিলিটি, কিন্তু এই সরকারের রেসপন্সিবিলিটি হচ্ছে সলিউশন দেওয়ার জন্য, কিন্তু প্রবলেমটা তো এই সরকার তৈরি করে নাই। তো সমস্যা যে সরকার তৈরি করে নাই, সে আরেকজনে রেখে যাওয়ার সমস্যা পরিষ্কার করছে, যার ফলে এই 100 দিনে তাদের সাফল্য ব্যর্থতা খুব একটা বড় করে দেখার মতো কিছু ঘটে নাই। তবে একটা কথা বলা যেতে পারে, 100 দিনে সরকার বড় ধরনের কোনো ভুল ত্রুটি করেন নাই, এমন কিছু করেন নাই যেটার জন্য সরকারের অনেক সমালোচনা হতে পারে। কিছু কিছু জায়গাতে দলীয়করণের অভিযোগ এসেছে এবং সেই কিছু কিছু জায়গার মধ্যে কিছু কিছু জায়গা সত্য, কিছু কিছু জায়গায় তারা সত্যি সত্যি দলের লোক বসিয়ে দিয়েছেন। কতটা উপযুক্ত সেটা বোঝা যাবে এই যে ঈদের মধ্যে প্রশাসক বসিয়েছেন বিভিন্ন সিটি কর্পোরেশনে, এই ঈদের মধ্যে বোঝা যাবে যে প্রশাসকরা কেমন শহর পরিষ্কার রাখছেন, গরুরহাট কিভাবে করলেন, কাকে কাকে বরাদ্দ দিলেন, কোথায় কোথায় দলীয় লোকজনকে চাঁদাবাজদেরকে প্রশ্রয় দিলেন, এগুলো এখন বোঝা যাবে। তাহলে আরো 1 মাস পরে বলা যাবে যে কি হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পুরোপুরি মেধাভিত্তিক সরকার পরিচালনার ক্ষেত্রে যে একটি আশা দেখা দিয়েছিল সেটা পুরোপুরি হয় নাই। হয়তো ওরকম 62% হয়েছে, 38% হয় না, ব্যাপারটা এরকম আর কি। 62% পূর্ণ হয়েছে বলে মাহাদি আমিন বলেছেন, তো 62% হয়েছে, হয়তো 38% হয় নাই। কিন্তু ওই 38% না হলে যে সমস্যাটা তৈরি হবে সামনে, সেটা সরকারকে দেখতে হবে। শতভাগ কি আসলেও এই শতভাগ করা সম্ভব? হ্যাঁ, কিছু কিছু বিষয়ে শতভাগ করা সম্ভব। যেমন আপনি আজকে যে পোশাক পরেছেন, এটা 100% ঠিক করে পরা সম্ভব। আর কেউ যদি বলে না আমি 70% ঠিক মতো পরবো, বাকিটা পরবো না, তাহলে এটা হবে না। এটা ঠিক কি আসলে অনেকেই পারে 100% ঠিক মতো পোশাক পরতে, 100% ঠিক মতো বানান নির্ভুল রাখতে অনেকে পারেন, 100% ঠিক উচ্চারণ করতে পারেন না। এবং বহু জিনিস আছে 100% করা যায়, তার মধ্যে বহু পলিটিক্যাল প্রতিশ্রুতি আছে যেগুলি 100% রাখা যায়। তবে আপনি যদি মেধার ভিত্তিতে মানুষকে নিয়োগ দিবেন, তাহলে মানুষকে তার মেধার স্পর্শটা অনুভব করতে হবে। তো সেরকম মেধাবীদেরকে কি নিয়োগ দেওয়া হয়েছে কিনা এটা প্রমাণিত হবে তাদের কাজের মধ্যে দিয়ে। আমার কাছে মনে হয় না যে সব জায়গায় মেধাভিত্তিক নিয়োগ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আমরা দেখেছি যে সলিমপুরের এখানটাই র্যাবের ক্যাম্পে হামলা হয়েছে। নারী নির্যাতন খুব সাম্প্রতিক সময় আসলে অনেক বেড়েছে। সরকারকে আইন শৃঙ্খলার দিকে ঠিকঠাক নজরদারি রাখতে পারছেন? নারী নির্যাতন সাম্প্রতিক সময় অনেক বেড়ে গেছে ব্যাপারটা তা নয়, হঠাৎ করে অনেকগুলি একই ধরনের অপরাধ একসাথে হয়েছে। কিন্তু আপনি যদি সারা বছরের স্ট্যাটিস্টিক্স নেন, তাহলে দেখবেন যে গত বছরের সাথে এই বছরের এই সময়ের যে অপরাধ সেটা খুব একটা বেশি না আগের বছরের চাইতে। অর্থাৎ গত বছরের জানুয়ারি থেকে মে আর এই বছরের জানুয়ারি থেকে মে যদি হিসাব করেন, তাহলে দেখবেন একটু এদিক সেদিক। কিন্তু গণমাধ্যমকে বেশি সরব দেখতে গণমাধ্যম সরব হয়েছেন কারণ একই সাথে অনেকগুলি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এই নারীর প্রতি নির্যাতনটা হয়, কিন্তু সেটা বিভিন্ন বয়সীদের উপরে হয়। কিন্তু হঠাৎ দেখা গিয়েছে যে একসঙ্গে বেশ কয়েকজন শিশু আক্রান্ত হয়েছেন, বয়স্ক মানুষ আক্রান্ত হয়েছেন, ফলে এই বিষয়টা অনেক বেশি সাড়া জাগিয়েছে। আর নির্মমতার বিষয়টা আরো সাড়া জাগিয়েছে, কারণ এত নির্মম মানুষ হতে পারে এটা আসলে চিন্তা করে নাই, কেউই চিন্তা করতে পারে না। রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড নিয়ে সরকারের একটা টার্গেট আমরা শুনেছি যে 1 মাসের মধ্যে তার বিচার নিশ্চিত করা হবে। এবং এই যে বিষয়টা, এটাকে আপনি কিভাবে দেখছেন? এবং দ্রুত বিচার করলে যে বিচার নিশ্চিত করলে যে বিচার ঠিক হয়ে যাবে ব্যাপারটা সেরকম না, বরং যেটা করা উচিত সেটা হচ্ছে
বিচারটা যাতে সঠিক হয় এবং ঠিক মতো হয় এবং কেউ যেন বিচার নিয়ে প্রশ্ন করতে না পারে, এইভাবে যাওয়া। নিম্ন আদালতে বিচার কিন্তু সবসময় দ্রুত করা যায়, কিন্তু যখনই অভিযুক্ত উচ্চ আদালতে যান, তখন সেই উচ্চ আদালতে যে মামলার জট তৈরি করে রাখা হয়েছে, সেখানে দেখা যায় যে বহু বহু বছর আগের এই ধরনের নারী নির্যাতনের মামলা এখনো পেন্ডিং আছে। তো সেই মামলাগুলি আগে আসবে, তারপরে আসবে পরেরগুলি। এখন মামলা নাম্বার 100 আসবে মামলা নম্বর 200-র আগে। তো যদি এই মামলাটির এখানে একটা বৈষম্য তৈরি হয়ে যায়। এখানে বৈষম্য না, এই বিষয়টা সমাধান করার জন্য কোনো চেষ্টা তো অন্তর্বর্তী সরকার করেনি নাই। উল্টা বহু মামলা উচ্চ আদালতে চলে গিয়েছে, নিম্ন আদালতে জামিন পেয়েছে ভুয়া মামলায়, কিন্তু সেই ভুয়া মামলার জামিন উচ্চ আদালতে যখন অ্যাপিল করেছে সরকার যে না, এই জামিন দেওয়া যাবে না, তখন উচ্চ আদালতে গিয়ে আটকে আছে। তো মামলার জট তারা চাপিয়ে দিয়েছে। 462 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা আছে বলে আমি শুনেছি। তো এই 462 জন যারা সাংবাদিক আছেন, তাদের একটা বিরাট অংশ অপরাধ সংগঠনের সময় এখানে ছিলেনই না, কিংবা কোনোভাবেই যে অপরাধের কথা বলা হয়েছে তার সঙ্গে যুক্ত না। তো এরকম বহু মানুষ আছে নিরীহ। এই সরকার এসে 5,000-এর বেশি মানুষের নাম প্রত্যাহার করেছেন, যারা ভুয়া মামলায় ভুয়াভাবে আক্রান্ত হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সময়। তার মানে চিন্তা করেন কত কত মানুষের নাম ভুয়া মামলা দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। তো এগুলো করে তো আসলে বিচারকে এক ধরনের দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। যারা এসেছিলেন অন্তর্বর্তী সরকারে, তারা কিন্তু কথা দিয়েছিলেন বিচার বিভাগকে ঢেলে সাজাবেন। এখন বিচার বিভাগের সচিবালয় বানালি তো বিচার বিভাগ ঢেলে সাজানো হয় না। ওই বিচার বিভাগে গিয়ে মানুষ দ্রুত বিচার পাচ্ছে কিনা, সঠিক বিচার পাচ্ছে কিনা, সেটা নিশ্চিত করার কথা। কিন্তু আপনি কি করলেন? আপনি বিচার বিভাগের উপরে ভুয়া মামলার একটা বোঝা চাপিয়ে দিলেন। এরকম একটা প্রচলন তো আমরা অনেক আগে থেকে দেখে এসেছি। হ্যাঁ, আছে। ভুয়া মামলা যেমন হচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা পরিষ্কার রাগী করার কাজ কার আসামি ছিল? যিনি সমাজে নানান ভাবে নৈরাজ্য তৈরি করেছেন, তার দল তৈরি করেছে, এরকম একটা গ্রুপকেও দেখা গেছে যে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে সরকার পরিবর্তনের হ্যাঁ, সময়। এই কাজগুলি তো করেছেন অন্তর্বর্তী সরকার, এবং করে এই সরকারের উপরে এই বোঝাটা চাপিয়ে দিয়ে গেছেন। ফলে এই সরকারকে তো আসলে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে। আমরা এই প্রসঙ্গগুলোতে আরো কথা বলবো, কিন্তু এই মুহূর্তে একটু জানতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে শরিয়া আইন নিয়ে এই মুহূর্তে ব্যাপক আলোচনা হচ্ছে এবং পক্ষ বিপক্ষ দলও তৈরি হয়েছে। তারা কেউ শরিয়া আইন চাইছেন, তারা কেউ চাইছেন না। এই বিষয়ে আপনি কি বলতে চান? আমাদের বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিংবা কিছু কিছু অপরাধ রয়েছে, অ্যাসিড নিক্ষেপ, এগুলির শাস্তি মৃত্যুদণ্ড। মাদক ব্যবসা, সেখানে মৃত্যুদণ্ড আছে কিন্তু আমাদের বাংলাদেশে মাদকের জন্য। তো শরিয়া আইনে কি মৃত্যুদণ্ডের চেয়ে উচ্চ কোনো শাস্তি আছে? তাহলে আলাদা করে শরিয়া আইন চাইতে হবে কেন? মৃত্যুদণ্ড দিতে চায় তো যদি মৃত্যুদণ্ড দিতে চায়, তাহলে আলাদা করে আবার শরিয়া আইন কেন লাগবে? বরং শরিয়া আইন প্রচলিত হলে যেটা ঘটবে সেটা হচ্ছে, নারীকে তার পোশাকের জন্য অভিযুক্ত করা যাবে। বলা যাবে যে আপনি এরকম পোশাক পরে চলাচল করবেন না, এরকম পোশাক পরে চলাচল করা ঠিক না। এবং তখন নারী নির্যাতিত হলে বলা যাবে উনি শরিয়া আইন ভঙ্গ করার কারণে উনি নির্যাতিত হয়েছে। আমাদের সচেতন তরুণদের, তরুণ হিসেবে আমরা যাদেরকে বলে থাকি, অনেককে দেখে থাকি যে তারা সকল অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বেশ সচেতন থাকেন, তারাও কিন্তু বলছেন যে তারা শরিয়া আইন আপনি চায়। ঘুরিয়ে পেঁচে কথা বলবেন না। সালমান মুক্তাদির নামে একজন লোক আছে, সে চেয়েছে, সে শরিয়া আইন বোঝে কিনা, এটা আপনি তাকে একদিন এই অনুষ্ঠানে ডাকবেন, ডেকে প্রশ্ন করবেন। আমি এই নিশ্চয়ই আপনার প্রশ্নটি সাথে কথা বলবো। তাকে অনুসরণ করা অনেক তরুণরাও চাইছে, তারা তাদেরকে না ডাকবেন, বুঝে যখন তাদেরকে চাইছেন। ডাকবেন অথবা একটা ক্যামেরা পাঠাবেন, পাঠিয়ে তাদেরকে জিজ্ঞেস করবেন প্রথমে শরিয়া আইন বানান করতে বলবেন, তারপরে আরবি অক্ষর জানে কিনা, আরবি পড়তে পারে কিনা, এটা দেখবেন। তারপরে বুঝবেন যে শরিয়া আইন কতটুকু বুঝে। তাহলে শরিয়া আইন মূলত কারা চাইছে? এই আমি জানি তরুণরাই না, কি চাইছে? আমি জানি না কারা চাইছে, কিন্তু বিষয় হচ্ছে বিষয়টা যৌক্তিক নাকি অযৌক্তিক। কে চাইছে এটা দিয়ে তো কিছু আসে যায় না। যে চাইছে সে যৌক্তিক ভাবে চাইছে কিনা সেটা বুঝতে হবে। এই কাজটা হলে পরে সালমান মুক্তাদির রিল ছাড়তে পারবে। যেসব রিল সে ছাড়ে, কি যেন একটা গান আছে না তার, একটা কি জানি, কি হয়েছে তোমার, কি হয়েছে জানি, বেয়াদব হয়েছে না কি হয়েছে তোমার, কি যেন একটা গান আছে না, ওই গান গাইতে পারবে? ওকে এটা আগে জিজ্ঞেস করুন তারপরে। সার্বিকভাবে দেশের সংকটে আসলে মানুষকে নানানভাবে বিভ্রান্ত করে। এই সংকটগুলোকে আমরা বারবারই যখন সংকটের দিকে যখন নজরদারি করতে যাই, তখন রাষ্ট্রকে বা সরকারকে দায়ী করে থাকি। এখন সরকার বলছে যে বর্তমানের যে সংকটগুলো আছে, সেই সংকটগুলো সবই তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। হ্যাঁ, আসলে কি আসলে তো পেয়েছে। এটা তো বিগত সরকার দুটো ছিল, একটা আমরা দীর্ঘদিনের সরকার দেখেছি, মাঝে অন্তর্বর্তী। দুইটাই খারাপ সরকার ছিল। দুইটাই খারাপ সরকার ছিল, যে এটা তো নিশ্চিত ভাবে প্রমাণিত। কারণ পরেরটা এত খারাপ ছিল যে আগেরটাকে লোকে কিছু কিছু জায়গাতে ভালো বলতে শুরু করেছে। আমি আপনাকে গল্পটা বলি, এটা আর এক জায়গায় বলেছি, যে এক ভদ্রলোক মৃত্যুর সময় বলে যাচ্ছেন তার সন্তানকে যে আমি তো অত্যাচারে ছিলাম, তুমি এমন কিছু করবে এটা আমাকে লোকে ভালো বলে। তারপরে তার ছেলে যেটা করলো, বাবার মৃত্যুর সাথে সাথে এমন অত্যাচার করলো যে লোকজন বলতে শুরু করলো মানে বাবার কত খারাপ ছিল, ছেলে তো তার 4-5 গুণ খারাপ, বাবাটাই ভালো ছিল। তো
আগের সরকারকে এমন একটা অবস্থা আমরা দেখেছি যে তারা তার আগের সরকারকে রীতিমতো ভালো প্রমাণ করার লড়াইতে নেমেছিল। কারণ এত ভুয়া মামলা তারা দেবে কেন? তারা কেন মানুষজনকে কথা বলার জন্য জেলখানায় ভরবে? কিংবা তারা কেন অপ্রয়োজনে বাংলাদেশের তারকা খ্যাতিপ্রাপ্ত খেলোয়াড়কে একটা সুস্পষ্ট ভুয়া হত্যা মামলার মধ্যে ঝুলিয়ে দেবে? কিংবা ধরেন যার লিভার সিরোসিস আছে এমন লোককে, যিনি কিনা হাত ঠিক মতো ব্যবহার করতে পারেন না, এমন লোকের নামে কেন হত্যা মামলা দিবে? কিংবা এমন বয়সী লোক যার পক্ষে নিজে হেঁটে নিজের কাজগুলি করাও খুব কঠিন, এমন লোককে কেন জেলখানায় রেখে দেবে জামিন ছাড়া? তো এই কাজগুলো অন্তর্বর্তী সরকার করে নাই। আমরা উত্তরাধিকার সূত্র নিয়ে কথা বলছিলাম। বর্তমান এরকম সময়ে কাজ এর আগেও করেছে। আমরা আমি আপনাকে বলি, মুশতাককে জেলখানার মধ্যে মরে যেতে হয়েছে, কার্টুনিস্ট কিশোরকে পেটানো হয়েছে, তার কানের পর্দা ফাটানো হয়েছে, করেছে তো। আগের সরকার একই ধরনের কাণ্ড কারখানা করতো, ফলে কেউ কারো চেয়ে ভালো না। আমার কাছে মনে হয়েছে অন্তর্বর্তী সরকার ছিল তার আগে স্বৈরতন্ত্রের একটা এক্সটেনশন, একটা বুদ্ধিজীবী এক্সটেনশন। আমরা উত্তরাধিকার সূত্রে হাম কোথা থেকে পেয়েছে? উত্তরাধিকার সূত্রে হাম পান নাই আপনারা, হাম পেয়েছেন ভাইরাসের সূত্রে। হাম সবসময় ছিল, কিন্তু আমরা তো সবসময় দোষারোপ করতে দেখছি এবং একের পর এক শিশু মৃত্যু দেখছে। একের পর এক শিশু মৃত্যু দেখছেন কারণ হাম ছড়াচ্ছে। হাম ছড়াচ্ছে এই কারণে যে অন্তর্বর্তী সরকারের সময় একটা বড় সময় জুড়ে হামের টিকা না, শুধু সব ধরনের টিকা দেওয়ার ব্যাপারটা বাধাগ্রস্ত হয়েছিল। এবং তারা সেটা কিভাবে কিভাবে করেছেন সেটা ইউনিসেফ চমৎকার ভাবে ব্যাখ্যা করেছে। ইউনিসেফের চাইতে বেশি কেউ ভালো বোঝে টিকা, এটা যদি থাকে তারা বোঝাবে যে না, সব টিকা ছিল। ইউনিসেফ পরিষ্কার বলেছে যে টিকা এসেছে, কিন্তু সেই টিকা দেরি করে এসেছে, এবং একটা পর্যায়ে যা টিকা এসেছে সেটা প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল। এখন আপনি ঠিক করলেন যে আপনি সারা বছরে 12 বস্তা চাল কিনবেন, কিন্তু প্রথম 9 মাস চাল কিনলেন না, তারপর 9 মাসের মাথায় গিয়ে 12 বস্তা একসাথে কিনলেন, তাতে কিন্তু কিছু হলো না। আগের 9 মাস না খেয়েছিল লোকজন। ঠিক একইভাবে টিকা যেভাবে এসেছে এবং ঢুকেছে এবং যেভাবে টিকা দেয়া হয়েছে সব জায়গাতে বিষয়টি বাধাগ্রস্ত হয়েছে। টিকা কিনেছেন কিন্তু টিকা যারা দেয় তাদেরকে বেতন দেন নাই। তারা বেতনের দাবিতে, তাদের সুবিধার দাবিতে তারা চলে গিয়েছে রাজপথে। আপনি কেন যেতে দিলেন? আপনি যখন সেক্টর প্ল্যান বাতিল করলেন তখন কি শুধু অল্প কিছু মানুষের বেতন ভাতা আটকেছে? একটা বিরাট সংখ্যক মানুষের বেতন ভাতা আটকে গিয়েছে, বিরাট সংখ্যক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু কি এই টিকা, আরো অন্য টিকারও সংকট দেখা দিয়েছে। হামের মতো এত ছড়ায় না বলে অন্যগুলি চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু ঘটেছে তো এই ঘটনাটা। ফলে এটা হামের জন্য যে মৃত্যু হচ্ছে এটা ভাইরাসের কারণে হচ্ছে। ভাইরাস কেন ছড়াচ্ছে? টিকা কম দিয়েছে সেই জন্য হচ্ছে। টিকাকে কম দিল, এর কি কোনো জবাবদিহিতা নেই? কেননা জবাবদিহিতা এত আছে কি শিশুর নাই, মৃত্যু। জবাবদিহিতা আছে কি নাই সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। যাদের জবাব দেওয়ার কথা তারা তো অস্বীকার করছেন, পরিষ্কার, তাই না? জবাবদিহিতার অন্তর্বর্তী বিষয়টাকেও যদি সরকারের আমরা একটু সহজভাবে বিবৃতি দেখি। আসা দরকার ছিল কার কাছ থেকে? অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছ থেকে। তিনি কোনো বিবৃতি দেনই নাই, কারণ তিনি স্বাস্থ্যের দন্তস্ব বোঝেন না। তারপরে বিবৃতি এসেছে কার কাছ থেকে? একটা সাক্ষাৎকার, তাদের সহকারী স্বাস্থ্য উপদেষ্টা যিনি, তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি খুব সহজে চমৎকার ভাবে সুকৌশলে এড়িয়ে গিয়েছেন। তিনি বলেছেন টিকা এসেছে, আমরা টাকা দিয়েছি, কিন্তু টাকা কখন দিয়েছেন আর টিকা কখন এসেছে, কত পরিমাণ টিকা এসেছে এবং কতজনকে দিতে পেরেছিলেন, এইটার বিষয়ে তারা কিন্তু হামকে কিন্তু কোনো সংখ্যা প্রতিরোধের বলছেন একটি না। আপনি অসুখ হিসেবে দেখবেন, দেখা হয়। আপনি দেখবেন তাদের যারা, মানে তাদের যিনি গুরু ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু কথায় কথায় সংখ্যা বলেন। ওনার সবচেয়ে বিখ্যাত হচ্ছে 3টা শূন্য। হ্যাঁ, ওটা তো সংখ্যা, তাই না? তো ওনারা কিন্তু কথা বললে সংখ্যা দিয়ে কথা বলতে পছন্দ করতেন, কিন্তু হামের বেলায় এসে তারা কোনো সংখ্যার কথা বলছেন না। যে কি পরিমাণ টিকা এসেছিল, কখন এসেছিল, কতজনকে দিতে পেরেছিলেন তারা, টিকাদানের হার কোথায় ছিল, কিছু বলেন না। কিন্তু তারা খালি বলছেন আমরা নিয়ম মেনেছি, আমরা এনেছি, আমরা এনেছিলাম। ওনারা তো সবই বললেন, দুঃখ প্রকাশ করলেন না কেন? বা এখনো পর্যন্ত কেন ওনাদের দুঃখ বললেন না নাই যে তাই দুঃখ প্রকাশ করেন নাই? ওনারা দুঃখ নাই তাদের, সেজন্য করেন না। ওনারা চীনের খনি শ্রমিক মারা গেলে কিংবা অন্য কোথাও বিরাট সমস্যা হলে সেগুলি নিয়ে তাদের মন কেঁদে ওঠে, সেজন্য তারা দুঃখ প্রকাশ করেন। যার যেখানে দুঃখ হবে সে তো সেইখানেই দুঃখ প্রকাশ করবে। আমাদের 500 শিশুর মৃত্যুতে তো তাদের কিছু আসা যায় নাই, ফলে তারা কেউ দুঃখ প্রকাশ করেন না। নাগরিকদের দুঃখ এবং সরকারের দুঃখ বা নীতি নির্ধারকদের দুঃখ তাহলে আলাদা না, নীতি নির্ধারক নাগরিকদের বা অন্যদের দুঃখ আলাদা না, দুঃখ স্বীকার করার প্রসেসটা আলাদা। আপনি হয়তো খুব সহজে সরি বলতে পারেন, অন্যরা পারে না। তার খেসারত বোধহয় আমাদেরকেই দিতে হচ্ছে। সরি না বলার খেসারত আপনি নাগরিকদের দিচ্ছেন না, কাজ না করার খেসারত দিচ্ছেন। উনি সরি না বললে কি বাচ্চাগুলো, বা সরি বললে যে বাচ্চাগুলো বেঁচে জবাবদিহিতার উঠবে? প্রসঙ্গ, জবাবদিহিতার না, আপনি বিষয়টাতে আমাকে যখন বলেন। আসলে স্বচ্ছতা থাকে সেক্ষেত্রে দায়বদ্ধতাটা কিন্তু বেড়ে আপনি যায়। আমাকে বলেন না, সরি বললে কোনো দায়বদ্ধতা পারে না। সরি বললে একজন অপরাধ স্বীকার করেছে, মাফ চেয়েছে, এইটুকুই হয়। তাতে করে যে তার অপরাধটা ঠিক হয়ে যায়, মানে আমি আপনাকে না, অন্য তা একটা উচিত জিনিস না। বলি, সরি বলার মানে হচ্ছে সে ভুল করেছে, এটা স্বীকার করলো।